ডালাসে খালাস, ফ্রান্সের স্বপ্ন আর স্পেন উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে। সেমিফাইনাল শেষ পর্যন্ত হয়েছে এক পেশে 2-0 গোলে জিতেছে স্পেন, কিন্তু ম্যাচটায় ফ্রান্স একেবারেই দাঁড়াতে পারে নাই। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো লা ফুরিয়া রোহারা চলে গেছে বিশ্বকাপের ফাইনালে। দুই হট ফেভারিটের এই ম্যাচে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন তার সব কিছুই 5 পয়েন্টে নাম্বার 1 কথা রেখেছেন লামিন ইয়ামাল। এই ম্যাচের শেষে এসে আপনার লামিন ইয়ামালের কথা মনে করতে হবে। লামিন ইয়ামালের দল স্পেন যখন একবার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো, অর্থাৎ বেলজিয়ামকে হারানোর পরে, তখন লামিন ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই ফ্রান্সের বিপক্ষে আপনাদের ম্যাচ, ফ্রান্স তো এই বিশ্বকাপে দারুণ করছে, তারা সবচেয়ে বেশি গোল দিয়েছে, আপনার কি মনে হয় এই দলটাকে আপনারা কি ভয় পাচ্ছেন বা ভয় পাবেন? তখন লামিন ইয়ামাল যে জবাব দিয়েছিলেন, সম্ভবত এই ম্যাচে তার পুরোটাই ফুটে উঠেছে। তখন লামিন ইয়ামাল বলেছিলেন, ভয় যদি কাউকে পেতে হয় তাহলে ফ্রান্সের ভয় পাওয়া উচিত। ফ্রান্স আমাদের কাছে ইউরোতে হেরেছে, ফ্রান্স আমাদের কাছে গতবার নেশনস লিগে হেরেছে, আমরা কাউকে ভয় পাই না, ভয় পেতে হলে ফ্রান্সেরই পাওয়া উচিত। এবং ফ্রান্স ম্যাচ শেষে বুঝে গেছে তাদের আসলেই ভয় পাওয়া উচিত ছিল। তারা পুরো ম্যাচেই স্পেনকে ভয় পেয়েছে, স্পেনের সঙ্গে তারা একদমই পেরে ওঠেনি। এবং লামিন ইয়ামাল কেন ওই আত্মবিশ্বাসী ছিলেন, কেন তার এত বেশি আত্মবিশ্বাস কণ্ঠে ফুটে উঠেছিল, সেটার প্রমাণ রেখেছে স্পেন। এই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি ফ্রান্স, অথচ এই ফ্রান্স যারা ওই রকম ফরওয়ার্ড লাইন আপ নিয়ে বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে যাচ্ছিল, তারা এই ম্যাচে শটস অন টার্গেট করার জন্য, প্রথমটার জন্য তাদেরকে সেকেন্ড হাফের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তারা ছিটকে গেছে দুটো গোল খেয়ে, তারা ছিটকে গেছে একটা ইনজুরিতে। ফ্রান্স এই ম্যাচে স্পেনের সঙ্গে যে একটা কন্টেস্ট তৈরি করবে, একটা লড়াই যে তারা জমাবে একটা বিশ্বকাপের সেমিফাইনালের মতো জায়গায়, সেই কাজটা করতেই ব্যর্থ হয়েছে। লামিন ইয়ামালের স্পেন দুর্দান্ত ফুটবল খেলছে, তারা প্রমাণ করেছে তারাই আসলে বিশ্বকাপের ফেভারিট, তারা কেন ইউরো চ্যাম্পিয়ন এবং কেন ফ্রান্সের আসলে ভয় পাওয়া উচিত ছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাচে আপনি ফ্রান্সের কাউকেই খুঁজে পাননি। মিডফিল্ডে মাস্টার ক্লাস দেখিয়েছে স্পেন, ফরওয়ার্ড লাইনে লামিন ইয়ামালরা আগুন ঝরিয়েছেন। আর ম্যাচের যখন শুরুতে একটা পেনাল্টি কিক পেয়ে গেল স্পেন, তখন তাতে ফ্রান্স আরও বেশি কোণঠাসা হয়েছে। ফ্রান্স আর ফেরার কোনো রকম কোনো সুযোগ খুঁজে পায় নাই। এমন একটা ম্যাচ বিশ্বকাপ যে শেষ পর্যন্ত দেখবে, যেখানে স্পেন একচেটিয়া আধিপত্য দেখিয়ে পরের রাউন্ডে অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে চলে যাবে, এমনটা হয়তো কেউই কল্পনা করতে পারেন নাই। ম্যাচটা চেঞ্জ হলো কোন জায়গায়? দ্য গেম চেঞ্জার পয়েন্ট নাম্বার 2, পেনাল্টির ডিসিশনটা। কথা হচ্ছে যেই পেনাল্টি থেকে শেষ পর্যন্ত মিকেল ওয়ারথাবাল গোল করলেন এবং স্পেনকে এগিয়ে দিলেন, ওই জায়গায় পেনাল্টি পাওয়ার আগে আপনার কাছে কি মনে হয় বা আপনার মনে কি কোনো সংশয় আছে ওটা পেনাল্টি না? মানে ঘটনা যা ঘটেছে, লুকাস দিনিয়ে, যিনি ফ্রান্সের লেফট ব্যাক, তিনি প্রথমে মাথা দিয়ে বলটা রিসিভ করার চেষ্টা করেছেন, একটা হেড দিয়েছেন, এরপরে বল নেমে আসবে, তিনি এরপর সেই বলে কিক করবেন। পেছন থেকে যে লামিন ইয়ামাল আসছেন এটা তার জানা ছিল না, তার জানার কোনো কারণও নাই, কিন্তু ওই জায়গায় কোনো টিমমেটের কাছ থেকেও তার কাছে কোনো সংকেত আসে নাই। তিনি সজোরে বলে কিক করতে গেলেন, কিন্তু লামিন ইয়ামাল ততক্ষণে বলের কাছাকাছি পৌঁছে গেছেন। এইখানেই লামিন ইয়ামালের বুদ্ধির প্রশংসা আপনাকে করতে হবে। যখন ইয়ামাল দেখেছেন যে বলটা লুকাস দিনিয়ে মাথা দিয়ে প্রথমে নামানোর চেষ্টা করছেন, পরে তিনি চেষ্টা করবেন, মানে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনাকে জীবন দেবে না যখন আপনি বিশ্বকাপের সেমিফাইনালে খেলছেন। লামিন ইয়ামাল সেইটুকু সুযোগ কাজে লাগালেন। হয়তো লুকাস দিনের দিক থেকে আপনার মনে হতে পারে আনফর্চুনেট, আপনার মনে হতে পারে যে রেফারি কেমন সিদ্ধান্ত দিল, কিন্তু এইটা একেবারে 100% হালাল পেনাল্টি কিক। আপনার ডিফেন্ডার কখনোই এই কাজ করতে পারবেন না, তিনি জানুক আর নাই জানুক, তিনি যে কোনো পরিস্থিতির ভেতরে থাকুক না কেন, তিনি কাউকে এইভাবে কিক করতে পারবেন না। এটা ওই ডিফেন্ডারেরই দায় যে ওই ডিফেন্ডার জানতেন না যে তার পেছন থেকে একজন অ্যাটাকার আসছেন, এবং ওটা ওই অ্যাটাকারেরই পাওনা যে ওই অ্যাটাকার জানতো যে ওইখানে গেলে তার কোনো না কোনো একটা কিছু পাওয়ার সম্ভাবনা আছে। কে বলে অধ্যাবসায়, আপনি হয়তো বল পেতে পারেন, আপনি তো পেনাল্টি পেতে পারেন, বা যে কোনো কিছু করতে পারে। লামিন ইয়ামাল ঠিক ওই জায়গা থেকে পেনাল্টিটা আদায় করে নিলেন, এবং তারপরে মিকেল ওয়ারথাবাল, যিনি নকআউট ফেজে গোল পাচ্ছিলেন না, তিনি সাকসেসফুলি ওই স্পট কিক থেকে কনভার্ট করে গোল করে স্পেনকে এগিয়ে দিলেন। এরপরে ফ্রান্স আরও বেশি কোণঠাসা হয়ে গেল যখন উইলিয়াম সালিবা একটা ইনজুরি নিয়ে ফার্স্ট হাফে
মাঠ ছাড়লেন তখন ফ্রান্সের বিপদ যেন আরও বেশি ঘনিয়ে আসলো এবং সেই ফ্রান্স আর কখনোই মাঠে দাঁড়াতে পারেনি। মিডফিল্ডের দিকে তাকাতে পারেন আপনি, রদ্রি মাস্টার ক্লাস পারফরমেন্স দিয়েছেন এবং এই রদ্রিকে কোচ দে লা ফুয়েন্তে নিয়ে এসেছিলেন বিশ্বকাপে, যেটা অনুমিতই ছিল। কিন্তু গত মৌসুমে রদ্রি আসলে কেমন খেলেছেন, রদ্রির সেই যে ব্যালন ডি'অর জেতার পর থেকে যে ইনজুরিটা ক্যারি করছেন, কখনোই আর সেইভাবে পিকে উঠতে পারছিলেন না। সেই রদ্রি এইবার বিশ্বকাপের সেমিফাইনালে দেখালেন তিনি আসলে কীরকম একজন চ্যাম্পিয়ন ফুটবলার, কেন তিনি ব্যালন ডি'অর জিতেছিলেন এবং ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই ধরনের একটা মিডফিল্ড পারফরমেন্স তিনি দেখিয়েছেন। তার সামনে কোনো মিডফিল্ড দাঁড়াতে পারেনি। ফাবিয়ান রুইজ ম্যাচের একটা ফেজে যখন 2-0 হয়ে গেছে তখন ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, তাদের ভেতরে যে 1-2 করে একটা দারুণ গোলের সুযোগ তৈরি হয়েছিল, সেটাই স্পেনের সুপিরিয়রিটি দেখিয়েছে এই পুরো ম্যাচে। স্পেনের এই ডিফেন্সিভ লাইনের প্রশংসা আপনাকে করতে হবে, সেটাই আমাদের পয়েন্ট নাম্বার 3। লোকে বলে যে ডিফেন্সিভ লাইন আপনাকে একটা শিরোপা জিতিয়ে দেয় এবং সেই শিরোপা যদি কেউ জিতাতে পারে তাহলে সম্ভবত এই স্পেনের এই ডিফেন্সিভ লাইন। আপনি রদ্রিকে নিয়ে অনেক কথা বলতে পারেন, ফাবিয়ান রুইজকে নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু মার্ক কুকুরেয়াকে নিয়ে কথা বলা দরকার। তাদের আরেক ফুলব্যাক পেদ্রো পোরোকে নিয়ে কথা বলা দরকার। পেদ্রো পোরো গোল করেছেন আরও একবার, তার ওই দ্বিতীয় গোলটাতেই শেষমেশ স্পেন ম্যাচটা সিল করেছে, যে গোলটায় আবার লামিন ইয়ামালের কিছু কৃতিত্ব আছে। ওই গোলের সময় দেখবেন লামিন ইয়ামাল একেবারে এক পাশে উইডথটা ধরে রেখেছেন আর মাঝখান দিয়ে পেদ্রো পোরো দানি ওলমোর সঙ্গে 1-2 খেলার চেষ্টা করলেন, পেছন থেকে সজোরে ট্যাকেল এলো, স্পেস তৈরি হলো, পেদ্রো পোরো ঢুকে গেলেন। আপনার রাইট ব্যাক যখন এই রকম জায়গা দিয়ে হাফ স্পেস ধরে ঢুকে যান তখন বুঝতে হবে যে এই দলের উইং কম্বিনেশন প্লে আসলে টপ নচ। এই পেদ্রো পোরো আসলে স্টার্টার ছিলেন না বিশ্বকাপ যখন শুরু হয়, তিনি ক্রমান্বয়ে সেই জায়গাটা ধরে নিয়েছেন বা নিজের করে নিয়েছেন। একটা বিশ্বকাপ সম্ভাব্য জয়ী দলের এই ধরনের গুণাবলী আসলে থাকে, যে পেদ্রো পোরোকে স্পেন এবার পেল। মার্ক কুকুরেয়া, হোয়াট আ পারফরমেন্স! ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যা তিনি দেখালেন, তিনি যেখান থেকে এসে ছুটে ছুটে বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করলেন, স্পেনের সুপিরিয়রিটির কথা সেই জায়গাতেও বলা চলে। এই রকম দুজন ফুল ব্যাক যদি থাকে, স্পেশালি মার্ক কুকুরেয়ার মানে যে আরেকটা সলিড পারফরমেন্স আপনি ইউরোতে দেখেছেন, আবার দেখছেন, এইটাই আসলে এই ধরনের দলের সবচেয়ে বড় পাওনা, বা এই ধরনের দলগুলো আসলে এই রকম ম্যাচ এইভাবেই জেতে। আপনি কম্পেয়ার করতে পারেন ফ্রান্সের সঙ্গে। ফ্রান্সের লুকাস দিনি একটা দুঃস্বপ্নের মতো ম্যাচ কাটিয়েছেন। আপনি জোল কোন্দের কথা ধরতে পারেন, সবার মতো তার একটা বাজে পারফরমেন্স গেছে। আপনি সেন্টার ব্যাকদের কথা ধরতে পারেন, উপামেকানো, সালিবার সাথে হয়তো কোনো রকম কিছু একটা, কিন্তু সালিবা যখন চলে গেলেন ফ্রান্সের ডিফেন্সিভ লাইন একেবারে ভঙ্গুর, একেবারে ভঙ্গুর। আইমারিক লাপোর্তের কথা চিন্তা করুন, যিনি ফ্রান্সের হয়ে খেলতে পারতেন, যিনি ফ্রান্সে না খেলে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন, তিনি স্পেনকে ফ্রান্সকে হারিয়ে নিয়ে গেলেন বিশ্বকাপের ফাইনালে। আপনি ধরতে পারেন পাও কুবার্সির কথা, এই ইয়াং সেন্টার ব্যাক আরও একবার এটাকে যথেষ্ট সাহায্য করেছেন এবং একের পর এক বল ক্লিয়ার করে গেছেন, তাকে দমানো যায়নি। কিলিয়ান এমবাপে পুরোটা সময় ছায়া হয়ে থাকলেন, এমবাপেকে পাত্তাই দেয়নি স্পেন। এবং মিকেল ওলিজের কথা ধরেন, উসমান দেমবেলের কথা ধরেন, বারকোলা যিনি শুরুতে নেমেছিলেন, সবাই ছায়া হয়ে থাকলেন এবং ফ্রান্সকে আজকে মনে হলো একটা সাদামাটা দল। মানে এই দলটা যে বিশ্বকাপ জেতার জন্য এইভাবে এসছে, যারা মানে এত ভালো করেছে, এটা দেখে বোঝার কোনো উপায় নাই বিশ্বকাপের এই সেমি ফাইনালে অন্তত পক্ষে। এবং তাতে রদ্রির পারফরমেন্সটা থাকলো। রদ্রি সময় সময় সাইডওয়েজ এসব ট্যাকেল দিয়েছেন, বল ডিস্ট্রিবিউশনের কথা ধরেন, তার সব কিছু মিলে স্প্যানিশ ইউনিটটা তার কথা আমাদেরকে বলেছে। মানে যে স্পেন আসলে বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনালে একটা গোল হজম করে ম্যাচটা জমিয়ে তুলেছিল, তাই না? সেই জায়গা থেকে আপনি ব্যাপারটা ধরতে পারেন। মানে এই স্পেন কেপ ভার্দের সঙ্গে ড্র করলো, এই স্পেন উরুগুয়ের সঙ্গে মোটে 1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতলো, তারও আগে পর্তুগালের সঙ্গে শেষ মুহূর্তের মিকেল মেরিনো গোলে তারা জিতলো। সেই স্পেন যখন একটা ইউনিট, একটা ফোর্স একসঙ্গে কাজ করে, তখন সেটা বড় দলের সঙ্গে এইভাবে সম্ভবত কাজ করে, সেটা এই স্প্যানিশ টিমটা আমাদেরকে দেখালো। আমরা কথা বলছিলাম স্পেনের ডিফেন্সিভ লাইন নিয়ে, তবে এই ডিফেন্সিভ লাইনের এই ইউনিটের অন্যতম একটা সদস্য আছে, সেই সদস্যের নাম উনাই সিমন। উনাই সিমন আজকে ম্যাচের একটা পর্যায়ে যখন 2-0 গোলে স্পেন লিডে, তখন কিলিয়ান এমবাপের জন্য একটা বল বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং ডিফেন্সিভ লাইন, হাই ডিফেন্সিভ লাইনের পেছনে 8 কিপার্স অফ স্পেস, গোলকিপার শুধুমাত্র পেছনে। উনাই সিমনের যে দুর্নাম যে তিনি সুইপার কিপার নন, তার বল হয়তো পায়ে তিনি খুব ভালো করেন, বা ভালো করেন, খুব ভালো কেউ বলেন না, সেফ তো খুব একটা ভালো করতে পারেন না। উনাই সিমন কী করে স্পেনের নাম্বার 1 গোলকিপার হন? কেন ডেভিড রায়া নন?
এইখানেই দেলা ফুয়েন্তের কারসাজি। দেলা ফুয়েন্তে তারপর তার উপরে ভরসা রেখেছিলেন, অর্থাৎ উনাই সিমনের উপর। উনাই সিমন গত কয়েক বছরে বেশ কিছু চোখে লেগে থাকার মতো ভুল করেছেন, কিন্তু তারপরও সেই উনাই সিমন দেখুন বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচটা উঠিয়ে দিলেন। তিনি ওই কিলিয়ান এমবাপ্পেকে আটকানোর জন্য সামনে চলে এলেন, সামনে এসে তিনি হেডে বল ক্লিয়ার করেন, ম্যানুয়াল নোয়ার মনে হবে আপনার কাছে দেখে। এবং তারপরে সেকেন্ড আরেকটা সুযোগ ছিল যেটা দুয়ে শট করেছিলেন, সেটাও তিনি ঠেকিয়ে দিচ্ছেন, ততক্ষণ তিনি বক্সের ভেতরে ঢুকেও গেছেন। এই ছাড়া বেশ কয়েকটা সেভ এই উনাই সিমন করেছেন, যেটা তিনি হি মেড ইট লুক মানে রিয়েলি ইজি, যে মনে হবে না যে এত সহজ আসলে, কিন্তু সেই সেভগুলো তিনি আসলে সেইভাবেই করছেন। এবং কখনও তার কাছে মনে হয় নাই বা বাইরে থেকে দেখে মনে হয় না যে এই গোলকিপার প্রেশারে থাকতে পারেন বা কোনো রকম কোনো চাপ তিনি নিচ্ছেন। শুধুমাত্র ডিফেন্সিভ ইউনিটের কথা বললে ভুল হবে, ওই গোলকিপার সহ যে ইউনিটটা স্পেন দাঁড় করেছে এটাই স্পেনের শক্তির জায়গা। স্পেন আসলে ওই দলগত পারফরমেন্সে বিশ্বাস করে। এবার আমরা যাই নাম্বার 4-এ, দিদিয়ের দেশর শেষ। দিদিয়ের দেশর বিশ্বকাপ এবং দিদিয়ের দেশর ফ্রান্সের অধ্যায় শেষ হয়ে গেল এই ম্যাচ দিয়ে। আর এই ম্যাচ দিয়েই তিনি হয়েছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে থাকা কোচ হিসেবে। 26টা ম্যাচ বিশ্বকাপে তিনি তার দলকে নিয়ে, তার জাতীয় দলকে নিয়ে খেললেন। 1998 সালের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আরেকটা বিশ্বকাপ ফ্রান্সকে জেতাতে পারলেন না, আটকে গেলেন সেই স্পেন। এই ম্যাচের আগে তিনি বলেছিলেন এই ম্যাচের ফেভারিট স্পেন, এবং তিনি যে আসলে ফুটবলটা খুব ভালো বোঝেন সেটা তিনি বুঝে গেছেন, তিনি মানে সেটা প্রমাণ হয়ে গেছে। মানে এই স্পেনকে তিনি ফেভারিট বলছেন কারণ স্পেন গোল হজম করে না, এবং তার দল তাদের বিপক্ষে গোল করা তো দূরে থাক, মানে অন টার্গেটের শট আপনি হয়তো 3টা খুঁজে পাবেন স্ট্যাট ঘাটলে, কিন্তু সেগুলো আসলে গোল করার মতো ছিল কিনা প্রশ্ন উঠতেই পারে। তিনি এই রেকর্ড করা ম্যাচে ফ্রান্সের ডাগ আউট থেকে বিদায় নিচ্ছেন এত বছর পরে। বিশ্বকাপে তার যাত্রা শুরু ছিল 2014 সালে, যখন তিনি একটা মানে রিবিল্ড প্রসেসের ভেতরে থাকা ফ্রান্স দলকে নিয়ে ব্রাজিল বিশ্বকাপে গিয়েছিলেন, যখন তারা জার্মানির কাছে হেরে বাদ পড়েছিল। 2018 বিশ্বকাপ তার দল জিতলো। 2022 বিশ্বকাপে এই দলটা ফাইনাল অবধি গেল, সেই ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হারলো টাইট ম্যাচে, তাও আবার টাই ব্রেকারে গিয়ে। 2026-এও একের পর এক ম্যাচ তার দল জিতে যাচ্ছিল। এই 26-এ এসে অবশেষে তার যাত্রাটা থামলো, এবং এই যাত্রায় তিনি কত শত ফুটবলার পেলেন ফ্রান্সের ফুটবলার আইকন তিনি আগে থেকেই ছিলেন, এবং তিনি ওই রেকর্ডটা নিয়ে শেষ করলেন, কিন্তু রেকর্ডটা তার আর বাড়ানো হলো না। মানে ক্যাপ্টেন এবং কোচ হিসেবে যে কজন এই সৌভাগ্যবানের ভেতরে, মারিও জাগালো একজন, তার ভেতরে এই দিদিয়ের দেশও আর একজন, যে 3 জন আছেন তার ভেতরে, কিন্তু সেই বিশ্বকাপের সংখ্যা ওই একই থাকলো, সেটা আর 2 তার করা হলো না। আপনি একবার কিলিয়ান এমবাপ্পের কথা ভাবুন, কিলিয়ান এমবাপ্পে এই প্রথম বিশ্বকাপে ফাইনাল খেলবেন না। তিনি 2টো বিশ্বকাপ খেলেছেন এর আগে, একটাই তিনি ফাইনাল হেরেছেন, একটা তিনি জিতেছেন, আর এবার তার দল সেমিফাইনাল থেকে বিদায়। যদিও 3য় স্থান নির্ধারণী ম্যাচ আছে, সেখানে কিলিয়ান এমবাপ্পে তার গোলের ট্যালি বাড়াতে পারবেন, সেখানে দিদিয়ের দেশও আরেকটা ম্যাচ পাবেন, কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বকাপ আসলে এখানেই থেমে গেল এই দুজনের জন্যই বা ফ্রান্সের জন্যই। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 5-এ, স্পেন ফাইনালে কাকে চাইবে। স্পেন ফাইনালে দুরকম সমীকরণই তো হতে পারে, একটা হচ্ছে আর্জেন্টিনা, সেটা হলে পরে তারা পেয়ে যাবে সেই ম্যাচটা যেটা হওয়ার কথা ছিল, মানে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নের ভেতরে যে ম্যাচটা হয় ফিনালেসিমা নামে, যে ফিনালেসিমাটা হতে পারেনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, কাতারে যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচের রিম্যাচ, অথবা ইউরোর রিম্যাচ, মানে ইউরোর ফাইনালের রিম্যাচ। ইউরোর ফাইনাল আপনি দেখেছেন স্পেন ভার্সেস ইংল্যান্ড, স্পেন এবার কাকে পাবে। 2010 সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল, প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে। এরপরে 2014 সালে গ্রুপ স্টেজ থেকে বিদায়, 2018-তে রাউন্ড অফ 16 থেকে বিদায়, 2022-এ রাউন্ড অফ 16 থেকে বিদায়। এত সব হতাশা কাটিয়ে স্পেন আরও একবার প্রত্যাশা মাফিক পারফরমেন্স তারা দেখিয়েছে, এবং স্পেন বিশ্বকাপের ফাইনালে তারা একবারই খেলেছে, তারা হারা নাই। তারা আরেকটা ফাইনালে যখন তারাই ফেভারিট, এপাশ থেকে সেটা ইংল্যান্ড উঠুক অথবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় উঠুক। আর্জেন্টিনা উঠলে হয়তো ফেভারিটের তকমাটা একটু তারতম্য থাকতে পারে, কিন্তু এই জায়গায় যারাই উঠুক না কেন, স্পেনের এই খেলার পর সম্ভবত লোকে এই স্প্যানিশ টিমটাকেই ফেভারিট হিসেবে ধরতে চাইবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.